সব কথা এখন নিজের কাছে চেপে রাখতে দম বন্ধ হয়ে আসছে তিহুর। এমন কালো স্মৃতি তার জীবনে নেই বললেই চলে। হঠাৎ এমন খারাপ পরিস্থিতিতে পড়ে দুপুর থেকে বহু কষ্টে নিজেকে সামলেছে সে। তিহুর ভাবনার মাঝেই নিচ থেকে মায়ের গলা পায়। ঘাগরাটা ঠিক করে ওড়নাটা সুন্দর করে মাথায় পরে হাত পেঁচিয়ে নিল। নিচে এসে ইরফানের সামনাসামনি চেয়ারে বসে পড়ে তিহু। তাসপিরা আজ সকালে চলে গেছে। আশতাফ চৌধুরীরাও ব্যবসার কাজে বাড়িতে নেই। আশতাফ চৌধুরী রাজশাহী গেছে। আশরাফ চৌধুরী আর আফতাব চৌধুরী গাজীপুর গিয়েছেন। তাই বাড়িটা আজ ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িতে মানুষ কম থাকায় সবাই একসাথে খেতে বসে পড়ে। তিন যা খাবার খাচ্ছেন আর নিত্যদিনের সংসারে গল্প করছেন। ইরফান মনোযোগ দিয়ে নিজের খাবার খাচ্ছে। তার এদিকে মন নেই। খাবার ফাঁকে ফাঁকে কয়েকবার চোখ তুলে দিহুকে দেখেছে। মেয়েটার চোখগুলো ফুলে লাল হয়ে আছে। দুপুরে কলেজ থেকে আসার পর থেকে ইরফান লক্ষ্য করেছে দিহু চুপচাপ হয়ে আছে। এমনকি সন্ধ্যায় নাস্তাও করেনি মেয়েটা। খটকা লাগে তার। তবুও কিছু না বলে নিজের খাবার খাচ্ছে ইরফান। গলায় খাবার আটকে যাওয়াতে কেসে ওঠে দিহু। চটজলদি তার দিকে পানি এগিয়ে দেন মাহমুদা বেগম। বাঁ হাত বাড়িয়ে গ্লাসটা নিতে গেলে হাত থেকে ওনার বাঁধনটা খুলে গিয়ে দাগটা স্পষ্ট হয়। কালশিটে দাগটা চোখে পড়তেই হাই হাই করে ওঠেন মাহমুদা বেগম। কিরে আম্মু, হাতে ব্যথা পেলি কি করে? কতবার বলি সাবধানে চলাফেরা করবি। হাতে কি হয়েছে তোর? ওনার কথায় চোখ আটকায় তিহুর হাতে সবার। ফোন স্ক্রল করা রেখে গভীর নেত্রে তিহুর হাতটা পর্যবেক্ষণ করে ইরফান। মাহমুদা বেগমের সাথে যোগ হন আয়েশা বেগম। মেঘা বেগম উঠে এসে বাম হাতে কান টেনে ধরে তিহুর। মায়ের হাতের কান টানা খেয়ে হাতের ব্যথা আর মনের ব্যথায় গলা রোধ হয়ে আসে তিহুর। চোখের দিকে তাকিয়ে তিহুর মনের কথা পড়ে নেয় ইরফান। থমথমে মুখে গম্ভীর গলায় মেঘা বেগমকে উদ্দেশ্য করে বলল, কাকিমণি, আগে শোনো কি হয়েছে, তারপর না হয় কানটা টানো। এখন ছাড়ো, ওকে বলতে দাও কি হয়েছে। ইরফানের কথায় ততমত খেয়ে তিহুর কানটা ছেড়ে দেন মেঘা বেগম। কোনো রকমে নিজেকে সামলে নেয়। ঢোক গিলে মনে মনে কথা সাজায়। জলে পিছলে পড়ে গিয়েছিলাম বড় আম্মু। মামনি, এত টেনশন করো না, আমি ঠিক আছি। দেখেছেন ভাবি, এই মেয়েকে আমি বারবার বলি ডিঙ্গিপনা ছেড়ে ভদ্র হতে। আমার কথা শুনবেন কেন উনি? আমি কোথাকার কে? বকতে বকতে রান্নাঘরে চলে যান মেঘা। ওনার পিছু পিছু আয়েশা বেগমও গেলেন যাকে ঠান্ডা করতে। ইরফান শান্ত চোখে কিছুক্ষণ তিহুর দিকে তাকিয়ে হাত ধুতে উঠে যায়। মনে মনে তিহুর বলা কথাগুলো ভাবে ইরফান। তার কেন যেন বিশ্বাস হচ্ছে না তিহুর কথাগুলো। যাই হোক, সবার আড়ালে ওকে চেপে ধরে সত্যিটা সে জেনে নিবে ব্যাপার না। মাহমুদা বেগম তিহুর চুলে চুমু খেয়ে মাথা মুছে প্লেটগুলো গুছিয়ে কিচেনে চলে যায়। সবাই যেতেই ফুপিয়ে কেঁদে ওঠে তিহু। বেসিনে হাত ধুতে থাকা ইরফানের কানে লাগে তার ফুপিয়ে করা কান্নার আওয়াজ। কাঁদতে কাঁদতে প্লেট হাত ধুয়ে উপরে চলে যায় তিহু। দুপুরে একসাথে বের হয়েছিল আবরার ইনায়া। পাশে একটা হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে তারপর বাকি জিনিসগুলো কেনার উদ্দেশ্যে বাজারে যায়। তাদের বাসা থেকে বাজারের দূরত্ব মিনিট 40-এর। কেনাকাটা শেষে এখন ফিরছে দুজনে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কর্মব্যস্ত শহরের মানুষগুলোও কর্মক্ষেত্র থেকে একে একে বাড়ি ফিরছে। কারো প্রতি কারো খেয়াল নেই। যে যার কাজে ব্যস্ত। কেউ নিজস্ব যানবাহনে ফিরছে তো কেউ রিক্সা প্লাস সিএনজি করে। এত যানবাহন একসাথে চলাচলে দরুন যানজট বেঁধেছে রাস্তায়। আধ ঘন্টা দূরে এক জায়গায় রিক্সা থেমে মিনিট 10 পর পর 1 ইঞ্চি করে সামনে এগোচ্ছে, তো আবার থেমে যাচ্ছে। ভ্যাপসা গরমে ছন্নছাড়া প্রকৃতি। গাছের পাতাগুলোর কোনো নড়চড় নেই। যানজটে পড়ে অস্থির জনজীবন। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে আবরার ইনায়ার। ইনায়ার সিল্কের শাড়িটা ঘামে চুপচুপে হয়ে আসছে। আবরারের পরনের কালো টি শার্টটা ভিজে গেছে। দুজনে দু হাতে হাঁড়ি পাতিল, বালিশ, বিছানা কাভার সহ আরো কিছু টুকিটাকি জিনিস। আবরার আর চোখে ইনায়াকে দেখে, যে কিনা শাড়ির আঁচলটা টেনে টুনে মাথায় নিচ্ছে। লাল শাড়িটাতে সত্যিই ইনায়াকে বউ বউ লাগছে। বউ শব্দটা নিজের মনে মনে কয়েকবার উচ্চারণ করে আবরার। তার বউ, ইস, ভাবতেই কি ভালো লাগছে আবরারের। ইনায়ার নাকের এক রত্তির একটা নাকফুল। গলা খালি, হাতে আজ বিকেলে আবরারে কিনে দেওয়া সোনালি চুড়ি জোড়া। কাঁচা হলুদ রঙের শরীরে সোনালি চুড়ি জোড়া যেন আরো এক ধাপ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ইনায়ার হাতের। 17 পেরিয়ে কয়েকদিন পর 18-তে পা দেবে মেয়েটা। কিন্তু শাড়ি পরায় তাকে এখন মোটেই ছোট লাগছে না। কি মিষ্টি লাগছে। খিদে লেগেছে তোর অন্নি? না। বিরক্ত লাগছে? না।
তাহলে মন খারাপ? বাড়ির কথা মনে পড়ছে? এতক্ষণ রাস্তায় জ্বলা রং বেরঙের বাতিগুলা দেখা থেকে চোখ ফিরিয়ে আবরারের দিকে শান্ত চোখে তাকায় ইনায়া। আবরারকে ধাতস্থ করে বলল, না, বসে থাকতে থাকতে শুধু একটু কোমর ব্যথা করছে। আর কতক্ষণ লাগবে আবরার ভাই? 10 মিনিট। আবরারের কথা শেষ করার আগেই রিকশাটা চলতে শুরু করলো। রিকশা চলতেই ঠান্ডা বাতাস এসে শরীর জুড়িয়ে দেয়। আগের থেকে এখন কিছুটা গরম কমে এসেছে। মন ফুরফুরে হয়ে ওঠে ইনায়ার। রিকশা করে ঘোরাটা তার অনেক দিনের ইচ্ছে। বেশ কয়েকবার মাকে জানিয়েছিল সে, কিন্তু আয়েশা বেগম নাকচ করে দিয়েছিলেন। দূর থেকে শ্যাওলা পড়া 3 তলা বিশিষ্ট বাড়িটা চোখে পড়তেই আনন্দে নেচে ওঠে ইনায়ার মন। খুশি তোপে রিকশা না থামতেই লাফ দেয় ইনায়া। আবরার তা দেখে ইনায়াকে ধরতে যাওয়ার আগেই পড়ে যায় ইনায়া। ফলস্বরূপ পা মুচকে পড়ে গেছে তার। ইনায়াকে পড়তে দেখে তাড়াহুড়ো করে জিনিসগুলো নামায় আবরার। বাম হাতে জিনিসগুলো নিচে রেখে ডান হাতে রিকশাওয়ালা মামার ভাড়া মিটিয়ে ঘুরে এসে ইনায়াকে ধরে সে। বিরক্ততে মুখ দিতে হয়ে ওঠে আবরারের। মনে মনে নিজেকেই দোষারোপ করে আবরার। তার আগেই বোঝা উচিত ছিল একটু লাই দিলেই মেয়েটা মাথায় উঠে যাবে। মুখ গম্ভীর করে কটা কঠিন কথা শোনাতে নেয়, কিন্তু ইনায়ার চিৎকার সেটাও পারল না আবরার। কে বলেছিল তোকে রিক্সা থেকে লাফ দিতে? যে কিনা শুকনো জায়গাতে দিনে 10 বার পরে তিনি এসেছেন চলন্ত রিক্সা থেকে লাফ দিতে। প্রথম কথা হলো রিক্সা থামার পরেই পা বাড়িয়েছি। দ্বিতীয় কথা, আমি লাফ দিইনি। বেশি কথা না বলে আমার ঘাড়ে হাত দিয়ে ওঠার চেষ্টা কর, বেয়াদব মহিলা। আমাকে মহিলা বলছেন কোন দুঃখে আপনি? বেশি কথা বললে তোকে রাস্তায় ফেলে আমি বাসায় চলে যাব কিন্তু। ধমক খেয়ে কাঁপা কাঁপা হাত আবরারের ঘাড়ে হাত রাখে ইনায়া। ইনায়া হাত রাখতেই তাকে কোলে তুলে নিল আবরার। হঠাৎ কোলে নেওয়াতে কেঁপে ওঠে ইনায়ার সারা শরীর। ঢাল সামলাতে না পেরে পড়তে পড়তে খামচে ধরে আবরারের বুকের টি শার্টটা। ইনায়াকে কোলে তুলে হাঁটা শুরু করে আবরার। বেলি ফুলের গাছটার কাছে এসে থামে আবরার দুপা। ইনায়ার পিঠের পেছন থেকে হাতটা সরিয়ে বেলি ফুল গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে ইনায়ার হাতে ধরিয়ে দিল। আবরারদের ফ্ল্যাটের সামনে আসতেই নামতে যায় ইনায়া, কিন্তু তাকে নামতে না দিয়ে পকেট হাতড়ে চাবিটা বের করে ইনায়ার হাতে দিয়ে দরজা খুলতে ইশারা করে আবরার। কয়েকবার চেষ্টার পর তালা খুলতে সক্ষমই হয় ইনায়া। তার মধ্যেই বেজে উঠল আবরারের ফোন। ইনায়াকে দরজার সাথে ঢেল দিয়ে দাঁড় করিয়ে ফোন রিসিভ করে কানে ধরে আবরার। কথা শেষে কলটা কেটে দেয় আবরার। দোকানে কিনে রাখা ফার্নিচারগুলো চলে এসেছে। তুই কিচেনে গিয়ে দাঁড়া আর ঘুমটাটা টেনে রাখবি। এদিকে ভুলেও পা বাড়াবি না, আমি নিচে যাচ্ছি। মাহমুদা বেগম তিহুর চুলে চুমো খেয়ে মাথা মুছে প্লেটগুলো গুছিয়ে কিচেনে চলে যায়। সবাই যেতেই ফুপিয়ে কেঁদে দেয় তিহু। বেসিনে হাত ধুতে থাকা ইরফানের কানে লাগে তার ফুপিয়ে করা কান্নার আওয়াজ। কাঁদতে কাঁদতে প্লেট হাত ধুয়ে উপরে চলে যায় তিহু। টলমলে চোখে দৌড়াতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেল। পড়তে পড়তে বেঁচে যায় তিহু। হোঁচট খেয়ে পড়ার আগেই ইরফান পেছন থেকে দু হাতে পেঁচিয়ে ধরে তিহুর কোমর। ইরফানের শীতল দু হাতের স্পর্শে কেঁপে ওঠে তিহু। চোখের পানি মুছে ইরফানের দিকে তাকায় তিহু, যে কিনা বর্তমানে তিহুর চোখের দিকেই তাকিয়ে আছে। কেঁদে কেটে চোখমুখ ফুলে লাল হয়ে আছে তিহুর। দু চোখে এখনো পানিতে টলমল করছে। একটু হাওয়া এলেই যেন গড়িয়ে পড়বে পানির ফোঁটাগুলো। ইরফান হালকা ফু দিল তিহুর মুখে। হাওয়া যেতেই জমে থাকা পানির ফোঁটাগুলো ঝরঝর করে গড়িয়ে পড়ল তিহুর গাল বেয়ে। নিষ্পলক চোখে তা উপভোগ করে ইরফান। ইরফানের অবাধ্য মনস্কামনাগুলো জেগে ওঠে। ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলতে তিহুকে, বিশেষ করে লাল হয়ে থাকা গাল দুটো। তার কাছে তিহুর মুখটাকে ঠিক পাকা টমেটোর মতোই ঠিকছে, যেন একটু চাপ দিলেই ভর্তা হয়ে যাবে। আর ইরফান তা এক প্লেট ধোঁয়া ওঠা গরম ভাত দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে ফেলবে। ইরফানের দৃষ্টি বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় তিহু। আস্তে করে ইরফানের বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। তিহুকে দাঁড়াতে দেখে ছেড়ে দেয় ইরফান। ইরফান থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালায় তিহু। পিছনে রেখে গেল একজোড়া কাতর চক্ষু। নির্নিমেষ চেয়ে রয় সেই দু চোখ। কাল রাতের পর থেকে মেয়েটা তার সাথে ঠিকমতো একটু কথাও বলছে না। দেখা হলে এড়িয়ে গিয়েছে। 2 সপ্তাহ হয়েছে আবরার ইনায়ার বাড়ি ছেড়ে যাওয়ার। এর মধ্যে সবার সাথে ওদের কথা হলেও আশতাব চৌধুরীর সাথে হয়নি। রিমঝিমের আবেদন করা অফিসের ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে আবরার। প্রাইভেট কোম্পানির নতুন জয়েন অনুযায়ী বেতন মোটামুটি ঠিক আছে। প্রতি মাসে 20,000 করে বেতন। 6 মাস যাওয়ার পর কাজের মান অনুযায়ী বেতন বাড়বে। এই সংকটে 20,000 টাকাও অনেক মূল্যবান আবরারের কাছে। ইনায়াকে টেস্ট পরীক্ষাটাও দেওয়াতে হবে। তারপর বেতন রেজিস্ট্রেশন হয়ে গেলে বাকি টাকায় ভালোভাবেই তাদের সংসার চলে যাবে। প্রতিদিন অফিসে যাওয়ার আগে ইনায়ার সাথে সকালের নাস্তার কাজে সাহায্য করে সে। তারপর একসাথে নাস্তা সেরে অফিসে যায় আবরার।
অফিসে যাওয়ার আগে দরজাতে বাহির থেকে তালা দিয়ে তারপর অফিসে যায় আবরার। তাই এই কয়দিনে অভ্যাসে পরিণত হয়ে গেছে ইনায়া। রান্নাঘরে কোমরে শাড়ির আঁচল গুজে রুটি বেলছে ইনায়া। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে ইলেকট্রিসিটি নেই। এখন বাজে সকাল 8টা। 9টার মধ্যেই অফিসের উদ্দেশ্যে বেরোতে হবে আবরারকে। শাওয়ার নিচ্ছে আবরার, তার মধ্যেই নাস্তা বানানো শেষ করতে হবে ইনায়াকে। প্রথম চুলোতে ইনায়া আলু ভাজি বসিয়েছে, তা প্রায় হয়ে এসেছে। অপর চুলায় চায়ের পানি ফুটতে শুরু করেছে। পানিতে চা পাতা দিয়ে ভাজিটা নামিয়ে রুটি সেঁকতে বসলো ইনায়া। এটুকু সময়ের মধ্যেই ডাক দিল আবরার। চুলার আঁচ কমিয়ে ঘরে ছুটল সে। অনিতা, এই অনি, বলেন বলেন আবরার ভাই, কি হয়েছে? আমার ঘড়িটা কই? অনেকক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না। বালিশের পাশ থেকে বিরক্তির সাথে আবরারের ঘড়িটা নিয়ে আবরারকে দিল ইনায়া। ঘড়িটা দিয়ে অভিযোগের কণ্ঠে প্রশ্ন ছুড়ে সে। আপনি দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছেন আবরার ভাই। বাড়িতে থাকতে তো নিজের কোনো জিনিসে হাত লাগাতে দেননি কখনো। ইনায়ার অভিযোগ শুনে মিটমিটিয়ে হাসে আবরার। কি ভালো লাগছে তার। তার বউ রাগ করছে, অভিযোগ করছে, মানে আবার স্বাভাবিক জীবনে ফিরছে ইনায়া। ইনায়াকে আরেকটু রাগাতে উতলা হয়ে ওঠে আবরারের মনোপ্রাণ। কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে। তার পেছন পেছন অগ্রসর হয় ইনায়া। তা দেখেও না দেখার ভান করে চুলে ব্রেক ব্রাশ করছে আবরার। নিজের রাগে নিয়ন্ত্রণ হারায় ইনায়া। শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের দিকে ফিরায় আবরারকে। ঘুরিয়ে পায়ের দু আঙ্গুলে ভর দিয়ে এলোমেলো করে দিল আবরারের ব্রাশ করা চুলগুলো। মনে মনে হাসে আবরার। আয়নাতে তাকিয়ে আরেকবার ব্রাশ করলো চুলগুলো। এবার সহ্যের সর্বোচ্চ সীমা পেরিয়ে যায় ইনায়া। আবরারকে না ঘুরিয়ে নিজে ঘুরে এসে দাঁড়ায় আবরারের সামনে। চুলগুলো অগোছালো করতে পা উঁচু করতেই পানিতে পিছলে পড়তে পড়তে আবরারের শার্টটা ধরে বেঁচে গেল ইনায়া। ইনায়া টেনে ধরা শার্টের বুকের অংশে চিরচির শব্দ হতেই তাড়াতাড়ি ছেড়ে দিল শার্টটা। কিন্তু বিপত্তি বাধে এখানেই। আবরারের শার্টটা ছিঁড়ে গেছে। সাদা শার্টটার বুকের মাঝ বরাবর আড়াআড়িভাবে ছিঁড়েছে। ইনায়ার টানের ভার সইতে না পেরে অকালেই প্রাণ হারায় শার্টটা। তা দেখে বোকা বোকা হাসলো ইনায়া। কি করবে ভেবে না পেয়ে হাত মুচড়ামুচড়ি শুরু করলো। ঘড়ি তো পেয়ে গেছেন, এবার আমি গেলাম। চুলোতে রুটি পড়ে গেছে মনে হয়। এই দাঁড়া। না না, এখন দাঁড়ালে চলবে না, অনেক কাজ পড়ে আছে, দেখতে হবে তো। টাটা। একদমে কথাগুলো বলে রান্নাঘরে ছুটল ইনায়া। তার যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে আবরার। তার কিছুই বলা নেই এই মেয়ে। ইনায়া যেতেই কপাল চাপড়ায় আবরার। কোন কুক্ষণে এই মেয়েকে সে ডাকতে গেল। আজ আর অফিসে যাওয়া লাগবে না। দুটো শার্ট সাদা ছিল, একটা ধুতে দিয়েছে, অপরটা ছিঁড়ে গেল। কি কপাল তার! বিয়ে করে বউয়ের ভালোবাসার ফিল কম, বাচ্চার ফিল বেশি পাচ্ছে। দৌড়ে রান্নাঘরে আসতেই আরেকবার বাজ পড়ে ইনায়ার মাথায়। রুটি পুড়ে কয়লা হয়ে গেছে। জলদি তাওয়াটা নামিয়ে রুটিটা ফেলে দিল জানালা দিয়ে। বাকি রুটিগুলো বেলে সেঁকে নিল। রুমে এসে ছেঁড়া শার্টটা পাল্টে নিয়েছে আবরার। টি শার্টটা পরেই ফোনটা হাতে নিল। অফিসের মেইলে একটা ছুটির ইমেল লিখে পাঠিয়ে দিল সে। কাজ শেষে ফোনটা বালিশের পাশে ছুঁড়ে মরল। কিচেনে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করছে আবরার ইনায়া। আবরার মাছ কাটছে আর ইনায়া রান্নার সবজিগুলো। আবরারের মাছ কাটা প্রায় শেষের দিকে। আবরার ভাই। হঠাৎ ইনায়ার ধাক্কা আর চিৎকারে ভ্যাবাচেকা খেল আবরার। কপাল কুঁচকে তার দিকে তাকাতেই ছোট একটা সবজির পোকা দেখালো ইনায়া। এই ছোট্ট পোকাকে এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, জানি না, ফেলে দাও ওটা, আমার ভয় করছে। চপিং বোর্ডে ছুরিটা রেখে হাত ধুয়ে নিল আবরার। হাত ধুয়ে বাঁ হাতে সবজির পোকা সহ সবজিটা ডাস্টবিনে ফেলে দিল। এদিক ওদিক তাকাতেই আবরারের হাতে চোখ পড়ল ইনায়ার। ডান হাতের মাঝের আঙ্গুল থেকে রক্ত ঝরছে। আল্লাহ, আবরার ভাই আপনার আঙুল কেটে গেছে। আল্লাহ, রক্ত বের হচ্ছে তো। সমস্যা নেই, অভ্যেস আছে। আবরারের উত্তরে মন ভরল না ইনায়ার। নিজের আঁচলে হাত মুছে নিতেই আত্মা শুকিয়ে আসে আবরারের। এই মেয়ে কি এখন সিনেমার মতো নিজের শাড়ি ছিঁড়ে তার আঙ্গুলে বেঁধে দিবে নাকি? এই, তুই কি নিজেকে নায়িকা মনে করিস? ভুলে যদি শাড়ি ছিঁড়িস, তোর একদিন কি আমার। কে বলেছে আপনাকে যে আমি শাড়ির আঁচল ছিঁড়ব? তাহলে আঁচল ধরেছিস কেন? ছাড়, ছেড়ে দে আঁচলটা। আমি নায়িকা না মানলাম, আপনি নায়ক নাকি যে আপনার হাত কাটার দুঃখে আমি শাড়ির আঁচল ছিঁড়ে ফেলবো? তা তোর মোটা মাথায় ঢুকবে না যে আমি নায়ক নাকি ভিলেন। হোয়াইট ড্রপের প্রথম ড্রয়ারে ওয়ান টাইম ব্যান্ডেড আছে, গিয়ে নিয়ে আয়। দুপুর 1টা বাজে। আজানের সুমধুর ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে আছে। তিহুর কলেজের সামনে বটগাছের ছায়ায় বাইকে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইরফান। পরনে ক্রিম কালারের প্যান্ট আর সাদা শার্ট। আজ চোখের চশমার বদলে সানগ্লাস। চুলগুলো জেল দিয়ে সেট করা। বাম হাতে কালো ফিতার ঘড়ি।
পুরুষালী ফর্সা লোমশ হাতে কালো ফিতের ঘড়িটা চকচক করছে। মনে হচ্ছে কাউকে ঘায়ল করার জন্য আজ তার এমন সাজ পোশাক। চোখে সমস্যা থাকার দরুন সচরাচর ইরফানকে সানগ্লাসে দেখা যায় না। কোনো বিশেষ দাওয়াত বা অনুষ্ঠানেই চোখে সানগ্লাস পরে সে। তিহুর কলেজের সামনে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য হলো তিহুর সাথে একটু ঘোরাঘুরি আর ফুচকা খাওয়া। ঘোরাঘুরি আর ফুচকা খাওয়াটা বাহানা মাত্র। ইরফান কলেজে এসেছে মূলত ওই বখাটেগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। কাল তিহুর কাছ থেকে না জানতে পারলেও আজ সকালে এলাকার এক ছোট ভাই তাকে সব বলেছিল। ছেলেগুলোকে দূর থেকে একটা মেয়েকে ডিস্টার্ব করতে দেখে এগিয়ে এসেছিল রাফি। সে কাছাকাছি আসার আগেই তিহু দৌড়ে পালায়। পরে ছেলেগুলোকে জিজ্ঞেস করেছিল সে, কিন্তু ছেলেগুলো কিছুক্ষণ ঝামেলা করে পালিয়ে যায়। আজ ওদের বোঝাবে কত ধানে কত চাল হয়। তার ফুলের হাত চেপে ধরার মজা আজ হাড়ে হাড়ে টের পাবে ওরা। বাস্টার্ডগুলোর জন্য সকালেও তিহুর চোখগুলো ফুলেছিল। ইরফানের ভাবনার মাঝেই কলেজ ছুটি হয়। বৃহস্পতিবার হওয়াতে আজ হাফ ক্লাস। তিহুকে কলেজের মূল ফটক পেরিয়ে গাড়ির কাছে আসতে দেখেই ছোটে ইরফান। বড় বড় কদমে রাস্তার এই পাশে এসে চেপে ধরে তিহুর হাত। কালকের মতো হাতে বাঁধন পেতেই রক্ত চড়ে যায় তিহুর মাথায়। কালকের রাগগুলো আবার এসে জড়ো হলো মনোমস্তিষ্কে। বাম হাত দিয়ে চর দিতেই কিছুটা পেছনে মুখ সরিয়ে নেয় ইরফান। চর দিতে ব্যর্থ হয়ে পেছন ফিরে তিহু। ইরফানকে নিজের পেছনে দেখে ভ্যাবাচেকা খেয়ে চোখ বড় বড় হয়ে যায় তিহুর। একটু আগে করা নিজের বোকামির জন্য মাটির গহ্বরে হারিয়ে যেতে ইচ্ছে করে তার। তিহুর অবস্থা দেখে কাট কাট গলায় বলল ইরফান, আক্রমণ করার আগে দেখে নিতে হয় শত্রুকে, না দেখে আক্রমণ করে গণধোলাই খাওয়ার পর শখ জেগেছে নাকি তোমার? আমি জানতাম নাকি যে আপনি? ভালো কথা। আপনি এখন এখানে কি করছেন? বউর সাথে ডেটে যেতে এসেছি, তুমি যাবে কি? তো যান না, আমার কি? কি বললে মাত্র? যান। জান, হাউ কিড জান, তুমি আমাকে এত ভালোবাসো যে যাওয়ার জটা কেটে জ বসিয়ে দিই। এক লাইন বেশি বোঝা আমার একদম পছন্দ না। ওকে ম্যাম, এইবার থেকে বীজগণিত যেমন বুঝতাম না, কথাও তেমন না বোঝার ভান করে থাকবো, আপনি বুঝিয়ে দিয়েন। সত্যি করে বলেন, এখানে কি করছিলেন? হ্যাঁ, আপনার সাথে একটু ঘুরতে যাওয়ার জন্য বসেছি, যাবেন কি আমার সাথে? ইরফানের জড়ানো কণ্ঠে লজ্জায় লাল হয়ে লাজুক লতার নেই মিয়ে যায় তিহু। তা দেখে হাসে ইরফান। মেয়েটাকে জ্বালাতে ভালোই লাগে, আর লজ্জা দিতে তো ইদিত লাগে। যেমন এখন কি ভালো লাগছে তিহু লজ্জা পাওয়াতে। কিন্তু না, এই মেয়েটা সারাদিন রাক্ষসীর মতো খ্যাচখ্যাচ করে। হুম হুম। কোথায় যাবেন এখন এই দুপুরে? আপনি বললে তো আমি সাতসাগর পাড়ি দিতে রাজি, তাতে সময় ম্যাটার করে না, বিকজ ইউ নো আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা, চলেন, আর বলতে হবে না। কথা শেষে গাড়িতে উঠতে নেয় তিহু। তাকে বাধা দিয়ে হাতের ইশারায় রাস্তার অপর সাইডে রাখা বাইক দেখালো ইরফান। খুশিতে জলজল করে ওঠে তিহুর দু চোখ। সত্যি বলতে ইরফানের সাথে বাইকে ঘুরতে তারও ভালো লাগে। শুধু ভালো না, অনেক অনেক ভালো লাগে। ইরফানের পাশ কাটিয়ে আগে চলে যায় তিহু। পাশ কাটিয়ে যাওয়ার সময় কনুই দিয়ে ইরফানের বুকে গুঁতো মারতে সে বলে না। বাইকের সামনে এসে থামে তিহু। ইরফান উঠে বসতেই সে বাইকে উঠল। বাইকে উঠে ইরফানের বলিষ্ঠ পিঠের শার্ট খামচে ধরে। শক্ত করে ধরে বস, রাস্তাটা তোর জন্য জামাই করে দিয়ে যায়নি যে ফুলের পাপড়ি বিছানো আছে, চলন্ত বাইক পড়লে তোর শরীরের হাড় গোড় অবশিষ্ট থাকে কিনা সন্দেহ। আপনি কি জানেন, অতিরিক্ত কথা বলাটা আমার স্বভাবে পরিণত হয়েছে? হ্যাঁ, এখন সব দোষ তো আমার। কিছুক্ষণ শহরের অলিগলি ঘুরেছে ইরফান তিহু। অবশেষে বাড়ির পথ ধরেছে তারা। দূর থেকে কালকের বদমাইশগুলোকে দেখে ইরফানের পিঠের শার্ট খামচে ধরে তিহু। তিহুর হাতের কম্পন বুঝতে পেরে সামনে তাকালো ইরফান। দু তিনটে ছেলে দাঁড়িয়ে আছে, তাহলে এগুলোই কি সেই বদমাইশগুলো? মোড় ঘুরতেই বাইক থামায় ইরফান। ইরফানকে বাইক থামাতে দেখে ওকে আরেকটু জোরে খামচে ধরে তিহু। তিহুর হাতের খামচিটা যেন ইরফানকে জানান দিচ্ছে সে বাইক থামিয়েও না। নেমে পড়তে হু। কি জন্য? বাইক চলছে না, কি সমস্যা হয়েছে কে জানে, বাকি পথটুকু হেঁটেই যেতে হবে। শরীরে আরেকবার চেষ্টা করুন প্লিজ। তিহুর হাতের খামচিটা যেন ইরফানকে জানান দিচ্ছে যে বাইক থামিও না। তিহুর অসহায় কণ্ঠে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরফানের বুকে। তার ফুল এতটা ভয় পেয়েছে? ব্যাপারটা এতক্ষণ ক্যাজুয়ালি নিলেও এবার শক্ত হাতে তা দেখতে হচ্ছে তো। দেখছি রে, লাভ নেই, নেমে পড়। ধীর গতিতে বাইক থেকে নেমে পড়ে তিহু। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে।
যদিও ইরফান সাথে থাকায় তার ভয় নেই, কিন্তু যদি ইরফান রেগে যায় তখন? তিহু সামনে হাঁটছে, ইরফান তার পিছনে। সে এক পা বাড়াচ্ছে তো পেছনে ইরফানকে পরখ করছে। এভাবে হাঁটলে জায়নামাজের বদলে পিচঢালা রাস্তাতেই তোকে সেজদা দিতে হবে। তিহু সামনে ফিরে হাঁটতেই ইরফান হাঁটার গতি কমিয়ে দিল। ছেলেগুলোর কাছে তিহু পৌঁছাতেই থেমে যায় ইরফান। তার এখান থেকে স্পট ওদের কথাগুলো শোনা যাচ্ছে। আরে ফুলফুরি যে, এতক্ষণ তো তোমার জন্য অপেক্ষা করা। কি মামনি, কালকে তো পালিয়েছিলে, আজকে কে বাঁচাবে তোমায়? কালকে মামুনি একা ছিল, আজকে ওর সাথে তোদের বাপও আছে। বাচ্চারা, নো টেনশন, সবাই আজকে একসাথে খেলবো। পেছন থেকে পুরুষালী গমগমে কণ্ঠে বলা কথাগুলোই ভেবাচেকা খায় ছেলেগুলো। পেছন ফিরতেই ওদের সামনে এসে দাঁড়ায় ইরফান। ইরফানের কথায় না চাইতেও হেসে ওঠে তিহু। নিজের হাসি থামিয়ে ইরফানের পেছনে এসে দাঁড়িয়ে পড়ে সে। ইরফানের জবাবে ছেলেগুলো ঘাবড়ে গেলেও নিজেদের স্থির রাখলো। এই ছেলেটা কি করতে পারবে ওদের? ওরা তিনজন আর ছেলেটা শুধু একা। ভয় পেলে পেয়ে বসবে। আমাদের শিক্ষা দিতে সাথের নগর নিয়ে এলে নাকি সুন্দরী? সেটা সুন্দরী কে না জিজ্ঞেস করে আমাকে বল, আমি উত্তর দিচ্ছি। তবে কি জানিস, আমার উত্তর দেওয়ার ভঙ্গিমাটা একটু আলাদা। আমাদের সাথে মাস্তানি করছিস? কানে নিচে এমন দেব না। ওমা, তাই নাকি? অনেকদিন শারীরিক ব্যায়াম করা হচ্ছে না, জিমের ট্রেডমিল ফিল ওসব আর ভালো লাগে না। চল, আজ তোদের দিয়ে ব্যায়ামটা সেরে নিই। ইরফানের কথা শেষ করার আগে একটা ছেলে ঘুষি বসে তার নাক বরাবর। মারামারিতে কাঁচা হওয়ার দরুন ঘুষিটাতে কিছুই হয়নি ইরফানের। মুচকি হেসে সানগ্লাসটা খুলে ক্যাচ ছুড়ে দেয় তিহুর হাতে। এবার আমার স্টাইল দেখ। প্রতিদিন জিম করার দরুন পাতি ছেলেগুলোকে হারাতে বেশি সময় লাগে না ইরফানের। মারামারির এক পর্যায়ে হঠাৎ পকেট থেকে ছুরি বের করে ইরফানের পিঠে ছুরি চেপে ধরল একটা ছেলে। বেখেয়ালি পনাতে নড়ে যাওয়াতে ইরফানের পিঠের পাতলা শার্ট গলে পিঠে গিয়ে লাগে ছুরির আঘাতটা। আহ! ইরফানের আর্তনাদে কেঁপে উঠে তিহু। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো করে ইরফানের পিছনে ছুরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে তার কলেজ ব্যাগ দিয়ে বাড়ি মারল তিহু। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটা সরে গেলে বাড়িটা গিয়ে ইরফানের পিঠের কাটা ঘায়ে লাগলো। অসহায় চোখে তিহুর দিকে তাকালো ইরফান। তুই কার দলের বোন আমার? আপনার তাহলে আমাকে কেন মারছিস? ভুল হয়ে গেছে ভাইয়া। ইরফানের সাদা শার্টের পিঠের নিচের অংশে রক্তে লাল হয়ে গেছে। তা দেখে কেটে পড়ে ছেলেগুলো। রক্তারক্তি ব্যাপারে একবার থানা পুলিশ হলে আর মাস্তানি করতে হবে না। ছেলেগুলো চলে যেতেই দৌড় দেয় তিহু। রাস্তার পাশ থেকে এক ধরনের সবুজ পাতা নিয়ে এসে থামে ইরফানের পেছনে। পাতাগুলো হাতের সাহায্যে কসলে নিল সে। দেখি, পিঠের শার্ট তুলুন। পারবো না, এই পাতার রসে অনেক জ্বালা করে। এসব ভণ্ড ডাক্তারি অন্য কারোর সাথে গিয়ে কর, আমার সাথে ভুলেও না। আপনি তুলবেন না, আমি তুলবো। তুলছি। এমন নাদান অসহায় বাচ্চাকে ভয় দেখাতে তোর লজ্জা করে না? তিহুর চোখ পাকানোর সাথে সাথেই বিনা বাক্যে পিঠের শার্ট খানিক উপরে তুলল ইরফান। পিঠের ক্ষতটাতে পাতাসহ রসটা চেপে লাগিয়ে দেয় তিহু। পাতার রস লাগানোর কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়। গভীর নেত্রে ক্ষতটা পর্যবেক্ষণ করছে তিহুর। ক্ষতটাকে বেশ গভীর বললে ভুল হবে, আমার ছোট্টও বলা যায় না। চলুন ডাক্তারের কাছে যাব। চল, বাইকে ওঠ, বাসায় গিয়ে ড্রেসিং করে দিস। কিন্তু কেন কিন্তু না? পিঠ ব্যথা করেছে, জলদি বাসায় ফিরতে হবে। আর বাসায় গিয়ে কাউকে ভুলেও বলবি না এ কথা। ঠিক আছে, কিন্তু বাইক তো নষ্ট হয়ে গেছে, হেঁটে যেতে হবে ভাইয়া। কিছু হয়নি বাইকের। চলা, আর একটা কথা বলবি না। বাড়ির মূল ফটক পেরোতেই বাইক থামায় ইরফান। বাইক থামাতেই তিহু নেমে দ্রুত পায়ে হাঁটা ধরল। এই তুই দাঁড়া, আমার সাথে যাস। ইরফানের কথায় মাথা নাড়িয়ে দাঁড়ায় তিহু। শুন তিউ, তুই আমার পেছনে পেছনে আসবি। এই ধর, ছোটবেলায় রেলগাড়ি খেলতাম যে আমরা, কিছুটা তেমন করে, যাতে আমার পিঠের রক্ত না বোঝা যায়। বড় আম্মুর মা বা মামনি কেউ যদি জিজ্ঞেস করে এমনভাবে আসছি কেন? সেটা আমি বলবো, তুই বোকা, মুখ খুলবি না। ইরফান তিহু সদর দরজা পেরিয়ে সিঁড়ির কাছে যেতেই আয়েশা বেগম ডাক দিলেন। কিরে, তোরা দুই ভাই বোন একসাথে ফিরলে যে? তিহু না কলেজে গেছে? একটা কাজে বাইরে গিয়েছিলাম, আসার সময় তিউকে কলেজে থেকে নিয়ে এসেছি। ও, তা এভাবে হাঁটছিস কেন দুজনে? অনেকদিন রেলগাড়ি খেলি না,
তাই আর কি দুজনে একটু প্র্যাকটিস করছিলাম, তাই না তিহু? ডান হাতে তিহুকে নিজের সাথে জড়িয়ে চোখে ইশারা করে ইরফান। ইরফানের সাথে তাল মেলালো তিহুও। জি 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 মামনি। ছোট আপা, তুমিও না ওই পাগল দুটোর কথা শুনছো? কেন এত মনোযোগ দিয়ে? দেখো গিয়ে মাথায় আবার কোন নতুন ভূত চেপেছে। আম্মু, থাক না মেঘা, ছেলে মেয়েগুলো ভালো থাকলেই তো আমাদের শান্তি। দুটো তো বাড়ি ছেড়েছে, একজনের বিয়ে হয়ে গেছে, এখন ওরা তিনজনই তো আছে শুধু। তোমরা কথা বলো, আমি গেলাম। কথা শেষ করে আগের মতো করে আবার হাঁটা দেয় তারা। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই স্বস্তির দম ফেলল ইরফান। ইরফানকে দাঁড়াতে দেখে নিজের ঘরে যেতে নেয় তিহু। ভ্রু কুচকে তিহুর গতিবিধি লক্ষ্য করছে ইরফান। কোথায় যাচ্ছে এই মেয়ে? তার তো তাকে পিঠে ব্যান্ডেজ করে দেওয়ার কথা ছিল, এইটুকু সময়ই ভুলে গেছে। বড় পায়ে এগিয়ে গিয়ে তিহুর কাঁধের ব্যাগ খামচে ধরে ইরফান। ব্যাগটা ধরে টানতে টানতে তিহুকে তার ঘরে নিয়ে যায়। রুমের দরজা লক করে তারপর ছাড়লো ব্যাগটা। এখানে আনলেন কেন? বাসর সারতে। কথা শেষে তিহুর আরেকটু কাছে ঘেঁষে ইরফান। তা দেখে দুপা পিছিয়ে যায় তিহু। ইরফান আরেকটু আগালো। তিহু পিছনে যেতেই ওয়ার্ড্রবের সাথে ধাক্কা খেল। ভয়ে ধরধর করে ঘামছে তিহু। ঘেমে নিয়ে এক অবস্থা, ফোঁটা ফোঁটা ঘাম কপাল বেয়ে গলায় এসে নামছে। গোলাপের পাপড়ির ন্যায় মসৃণ ওষ্ঠজোড়া তিত্তির করে কাঁপছে তিহুর। পরনের কলেজ ড্রেসটা খামছে নাই দু হাতে। তিহুর কাঁপাকাঁপিতে ঢোক গেলে ইরফান। তার কাঁপছে তার। এতক্ষণ খিচে ধরা পিঠের ব্যথাটাও এখন উধাও। ইরফান মুচকি মুচকি হাসছে। ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি, যেন সর্বনাশের ধার প্রান্তে দাঁড়িয়ে তারা। খাবারের প্লেট সামনে নিয়ে অনর বসে আছে আবরার। মিনিট 10 পেরিয়েছে তার এভাবে বসে থাকার। বসে বসে ইনায়ার খাওয়া দেখছে, যে কিনা ছোট ছোট আঙ্গুলে আলতো হাতে ভাতের সাথে মাছ মাখিয়ে খাচ্ছে। তার মাছের কাটা বাছা দেখে মনে হচ্ছে শক্ত হাতে ধরলেই মাছের টুকরোটা ব্যথা পাবে। মাঝে মাঝে চিকন ভ্রুগুলো কুঁচকে আবার কি যেন দেখছেও। আর একটা নলা মুখে নিয়ে আবরারের দিকে তাকালো ইনায়া। তাকে খেতে না দেখে ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল। খাবারগুলোকে কি শোকেসে সাজিয়ে রাখবেন আপনার ভাই? কেন কেন? তাহলে খাচ্ছেন না কেন? ইনায়ার প্রশ্নে হাতের দিকে তাকিয়ে মন খারাপ করে নিল আবরার। আবার চোখ ছোট করে করুণ চোখে চাইল ইনায়ার দিকে। আবরার তাকাতেই ভ্রু নাচায় ইনায়া। বাড়িতে থাকলে তো হাত কেটে গেলেও আম্মু খাইয়ে দিত। এখন তো আর আম্মু নেই, হাতটাও জ্বলছে। মিথ্যে কথা বলেন কেন? গত মাসে যখন ইচ্ছে করে হাত কেটেছিলেন তখনও তো দিব্যি নিজের হাতে খেয়েছেন। বরং বড় আম্মু খাইয়ে দিতে বলেছিলেন প্রয়োজন নেই। তখন তো রাগ করে কেটেছি, এখন তো আর তা না। আর সবসময় কি ব্যথা একই রকম হয় নাকি? বাদ দে, তুই বুঝবি না। থাক, বড় আম্মু নেই তাতে কি, আমি আছি না। তুই থাকলেই কি? থাক, তুই তোর খাবার খা, আমি ভাত খাবো না। আবরার বিছানা থেকে উঠতে নিতেই হাত চেপে ধরল ইনায়া। ডাগর ডাগর চোখ ইশারা করলো বসতে। আবরার ও লক্ষ্মীর ছেলের মতো নিজের জায়গায় বসে পড়ল। বসুন, আমি হাত ধুয়ে আসছি। কি জন্য? আপনাকে খাইয়ে দিতে। 5 মিনিট বসুন, আমি 2 মিনিটেই আসছি। লাগবে না হাত ধোয়া। আবরারের অভয় পেয়ে বসে আবরারের প্লেটটা নিজের কোলের উপর নেয় ইনায়া। মাছ ভাজার থেকে কাটা ছাড়িয়ে ভাতের সাথে মাখিয়ে নিল। নরম আঙ্গুলগুলোর সাহায্যে লোকমা তুলল। তিত্তির করে কাঁপছে ইনায়ার হাত। আবরার মোহাচ্ছন্নে নেই তাকিয়ে আছে সেই হাতের দিকে। আরেকটু ইনায়ার দিকে এগিয়ে ওর হাত চেপে ধরল সে। আবরারের ছোঁয়াতে কম্পন বাড়ে ইনায়ার। চট করে চোখ খুলে তাকালো ইনায়া। আবরারের এমন চাহনিতে চোখ মেলাতে পারে না ইনায়া। থামিয়ে নিল তার চোখ। ইনায়ার হাতটা ধরে লোকমাটা নিজের মুখে পুরে নেয় আবরার। আবরার লোকমাটি নিতেই হাত টান মেরে ছাড়িয়ে নিল ইনায়া। কাপা কাপা গলায় কিছু শব্দ আওড়ায় সে। মানে, আমি সবজি আনছি। সবজিটা তোমার সামনে বাড়িতেই আছে বউ। আবরারের বউ শব্দটা শুনতেই অবশ হয়ে আসে ইনায়ার সমস্ত শরীর মন। কানে কি ঠিক শুনেছে সে? বউ? ছোট্ট দুবাক্যের একটা শব্দ, কিন্তু কেমন কেমন যেন লাগছে ইনায়ার। মাথা ঘুরছে, শরীরটা কেমন যেন লাগছে। প্লেটটা কোল থেকে নামিয়ে পাশে রেখে দিল ইনায়া। আস্তে আস্তে নিভে আসে ইনায়ার দু চক্ষু। ইনায়া পড়তে পড়তেই তাকে ধরে ফেলে আবরার। খাবারের প্লেটটা সরিয়ে নিজের বুকে টেনে নিল ইনায়াকে। কোলে মাথাটা রেখে আলতা হাতে ইনায়ার গালে থাপ্পড় দিল। শেষে উপায় না পেয়ে গ্লাস থেকে পানি নিয়ে পানি ছিটে মারল। আস্তে আস্তে করে চোখ খোলে ইনায়া। আবরারের কথাই খেয়াল হয় ইনায়ার, যে ও আবরারের কোলে শুয়ে আছে। তড়িঘড়ি করে উঠে পড়ে ইনায়া। কি হয়েছে তোমার? আপনার কি হয়েছে? কই কি হয়েছে? হঠাৎ তুমি তুমি করে বলছেন কেন?
এমনি কেন বলতে পারি না? পারেন, কিন্তু উঠে আবরারের দিকে পিঠ দিয়ে বসলো। ইনায়া বসতেই আবরার ইনায়ার কানের কাছে মুখটা নিয়ে যায়। ফিসফিস কণ্ঠে বলল কিছু কথা। জানো বউ, আমি চাই তুমি সারা জীবন এভাবে আমার কোলে মাথা রেখে শুয়ে থাকো। ছাড়ুন, উঠবো আমি। তড়িঘড়ি করে উঠে পড়ে ইনায়া। ইনায়া উঠতে নিলে আবরার ওকে উঠতে সাহায্য করলো। উঠে আবরারের দিকে পিঠ দিয়ে বসে সে। ইনায়া বসতেই আবরার ইনায়ার কানের কাছে মুখটা নিয়ে যায়। মহাচ্ছন্নের নেই ফিসফিস কণ্ঠে বলল কিছু কথা। তুমি কি আমার ভালোবাসার আগুনে পুড়তে প্রস্তুত বউ? আই নিড ইউ ইন আ ভেরি ব্যাড ওয়ে। আই কান্ট হ্যান্ডেল মি এনিমোর। আবরারের এমন মাতাল কণ্ঠে অবশ হয়ে গেল ইনায়ার দেহ মন। লজ্জায় তার মরণ মরণ দশা। কান গাল দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। কপালের চারপাশে চিকন ঘাম ধরেছে। ইচ্ছে করছে মাটির মাছ বরাবর ফাটন ধরুক আর সে সেই অতলে হারিয়ে যাক। ধরনী তাকে এত লজ্জা কেন দিচ্ছে? তার মনে হচ্ছে কথাগুলো শুনে চারপাশের আসবাবপত্রগুলো ইনায়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কি লজ্জা, কি লজ্জা! অতিরিক্ত নার্ভাস হয়ে হাত পা কাঁপতে লাগলো। চিকন চিকন আঙ্গুল কাঁপতে দেখে হাসলো আবরার। এখনই এত লজ্জা পাচ্ছে মেয়েটা যখন। উফ, আর ভাবতে পারছে না সে। তার শরীরে কাঁটা দিয়ে যাচ্ছে। কেমন পাগল পাগল লাগছে আবরারের। এর ওষুধ কি? ও হ্যাঁ, সে তো জানে। ওর ওষুধ একমাত্র ইনায়ার কোমল গোলাপের পাপড়ির ন্যায় মসৃণ ওই দুই ওষ্ঠাধর। ইনায়া নিজের ভার ছেড়ে দেয় আবরারের বুকে। তা দেখে ওর কাঁপা কাঁপা হাতগুলো দু হাতে চেপে ধরলো আবরার। আরেক দফা আবরারের ওষ্ঠজোড়া ইনায়ার কানের পাশে আনলো। If you faint again, I will not take your permission. You know I don't like repeating things. আম- আমি ঠিক আছি। তাহলে এমন কাঁপছো যে? কথা আটকে যাচ্ছে কেন তোমার? উম, বাকি ভাতটুকু আপনাকে খাইয়ে দিই। না, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর দেব? যে প্রশ্নটা করেছিলাম, আমি কি নীরবতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেব? উম, আপনার ইচ্ছে। আমি হাত ধুয়ে আসি। কথা শেষে এক প্রকার দৌড়ে পালালো ইনায়া। এক দৌড়ে বেসিনের সামনে এসে থামে ইনায়া। তড়িঘড়ি করে হাত ধুয়ে নেয় সে। হাত ধুয়ে আয়নায় নিজের প্রতিবিম্বে তাকালো। লজ্জায় দুগাল সহ নাকের ডগা লাল হয়ে আছে। আয়না থেকে চোখ ফিরিয়ে চোখ মুখে পানি ছিটালো। কাপড়ের আঁচলে মুখটা মুছে নিল ইনায়া। ঘরে যেতে পা বাড়িয়ে আবার থেমে গেল সে। হাত পা চলছে না। ওই ঘরে গেলেই আবার লজ্জা দেবে ওই শয়তান লোকটা। লাগামহীন কথার তীরবিদ্ধ করবে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও ইনায়াকে না যেতে দেখে উঠে পড়ে আবরার। রুম থেকে বেরোবার আগেই বেসিনের সামনে ইনায়াকে একা একা দাঁড়িয়ে হাসতে দেখল। ধীর পায়ে আবরার তার পেছনে গিয়ে দাঁড়ায়। নিজের ধ্যানে থাকা ইনায়ার খবর নেই যে তার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। হঠাৎ নিজের মেদহীন ঠান্ডা হাতের বিচরণে ধ্যান ভাঙে ইনায়ারে। শিরশির করে ওঠে ওর পুরো শরীর। বুঝতে বাকি রয় না যে হাতের মালিক কে। আয়নাতে চোখ বুলাতেই পেছনে দাঁড়ানো আবরারের সাথে চোখাচোখি হলো ইনায়ার। আবরারের অমন মাতাল চোখে বেশিক্ষণ তাকাতে পারল না ইনায়া। নিজের দৃষ্টি সংযত করে নিল সে। আবরার নিজের সাথে আরেকটু আঁকড়ে ধরে ইনায়াকে। হ্যাঁচকা টানে আবরারের বুকে ধাক্কা লাগে ইনায়ার পিঠে। ইনায়াকে বাঁ হাতে জড়িয়ে ডান হাতের কানের পাশের চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিল আবরার। দু ওষ্ঠ বাড়িয়ে ইনায়ার কানে 2 ইঞ্চি নিচের নরম অংশে চুমু খেল। বরফের মতো জমে যায় ইনায়া। এই সুযোগে তাকে কোলে তুলে নেয় আবরার। নিজের ভারসাম্য সামলাতে আবরারের ঘাড়ে আগলে ধরে। সযত্নে ইনায়াকে কোলে তুলে রুমে আনলো আবরার। ইনায়াকে বিছানাতে শুয়ে দাঁড়াতে নিতেই টান পড়ল আবরারের টি শার্টের কলারে। পাশ ফিরে তাকাতেই দেখে ইনায়ার হাতের চুড়িতে আবরারের টি শার্টের কলার আটকে আছে। আলতো হাতে তা ছাড়িয়ে নেয় আবরার। ফের ইনায়ার উপর আতশোয়া হয়ে শুয়ে পড়ে আবরার। আলতো চোখে তাকালো ইনায়া ওই কাজল কালো দু চোখে। ইনায়া চোখ নামিয়ে নেয়। একবার তুমি করে ডাকো না জান। আম, আপনি তো আমার বড়। I'm your husband, so tell me now. Hurry up. আবরার ভাই, তুমি No, only you. আমি তোমার কোন জন্মের ভাই হই, হ্যাঁ? এই জন্মের। অন্যি তো ফাজলামি করবে না বলে দিলাম। আবরার, তুমি তুমি আরেকবার প্লিজ। আবরারের কাতর কণ্ঠের আবদারে শিউরে ওঠে ইনায়া। আটকে যাওয়া গুটি দুয়েক বাক্যের শব্দটা আবার আওড়ায়। তুমি আবরার ইনায়ার বলা কথাটা শেষ করতে না দিয়ে আঁকড়ে ধরে খুব শক্তভাবে। পরক্ষণেই ইনায়া অনুভব করলো তার ওষ্ঠে অন্য কারো বিচরণ। এক পুরুষালী হাতে বন্দি সে। ছটফট করে ওঠে ইনায়া। আবরারের বেপরোয়া পুরুষালী হাতের ছোঁয়া আর ওষ্ঠের দংশনে কেঁপে কেঁপে উঠছে ইনায়া। একসময় সেও অভ্যস্ত হয়ে পড়ল। দু হাতে আঁকড়ে নেয় আবরারের টি শার্ট বিহীন পিঠ।
নখের আঁচড়ে বিধ্বস্ত করে ফর্সা পুরুষালী পিঠটা। শরীরে কাঁথা পেঁচিয়ে শুয়ে আছে ইনায়া। তলপেটে চিনচিনে ব্যথা হচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে তার। তার মধ্যে শাড়িটা দূরে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আবরার ইনায়ার পাশেই শুয়ে আছে, কোমর অব্দি কাঁথা টানা। তার দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল ইনায়া। আবরার ভাই, একটু শাড়িটা নিয়ে দিন না। কি বললে? এইমাত্র কি বললে? শাড়িটা এনে দিন। তার আগে আবরার ভাই, তুমি কি চাও আমি আরেকবার মুড়ে আসি? কি কি বলছেন? আরেকবার ভাই বলবে তো তোমার বড়টা বাজিয়ে ছাড়বো কিন্তু। কথা শেষে উঠে পড়ে আবরার। বিছানার অপর পাশে ঘুরে কাঁথা মোড়ানো ইনায়াকে কোলে তুলে নেয়। আমি সামনে থাকতেও তোমার হেঁটে ওয়াশরুমে যাওয়ার কি প্রয়োজন জান? আপনি দিন দিন অশুভ হয়ে যাচ্ছেন আবরার ভাই। আরেকবার ভাই বলো, তারপর দেখাচ্ছি। বলবো না, নামিয়ে দিন আমায়। আর কাবার থেকে একটা শাড়ি দিন। দিচ্ছি জান, দিচ্ছি। একটু ভালোবেসেও তো বলতে পারো। কাবার থেকে ইনায়ার শাড়ি আর দু কাপড় এনে দরজায় আবার দাঁড়ালো আবরার। ইউ নো জান, পানি অপচয় করা আমার একদম পছন্দ না। তাই আমি কি তোমার সাথে শাওয়ার নিতে পারি? আবরার, যাচ্ছি। আবরারকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দেয় ইনায়া। আবরার পেছনে সরতেই তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেয় ইনায়া। মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে ইনায়া, তোয়ালে দিয়ে চুল প্যাঁচাতে প্যাঁচাতে বিড়বিড় করছে। নির্লজ্জ লোক, অসভ্য বেহায়া। ড্রয়িং রুম থেকে পানি পান করে রুমে আসতেই বারান্দার দরজায় দাঁড়ানো ইনায়াকে দেখতে পেল। চুপি চুপি ইনায়ার পেছনে এসে দাঁড়ায়। জড়িয়ে ধরার আগেই ঝাঁঝালো চিৎকারে পেছনে সরে পড়ে। বদলোক, কন্ট্রোললেস। কি করেছি বউ? শীত লাগছে আমার। গলায় কামড়ে কি করেছেন দেখুন তো। আমি কিছু জানি না। বারান্দায় দাঁড়িয়ে আছে ইনায়া। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে বোধ হয়। গ্রিলের বাইরে হাত বাড়ায় ইনায়া। বারান্দা থেকে হাত বাড়ালেই বেলি ফুল নেওয়া যায়। গাছটা বেশ পুরনো হওয়াতে বেশ বড় বড়। কয়েকটা বেলি ফুল হাত বাড়িয়ে নিয়ে সুভাষ শুকলো ইনায়া। কি মিষ্টি সুভাষ, মন প্রাণ জুড়িয়ে যায়। ফুলের সাথে আরেকটা সুবাস পেয়ে ফুলগুলো সরিয়ে নিজের হাতটা আবার শুকালো। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছে সে, এটা আবরারের পারফিউমের ঘ্রাণ। শাওয়ার নেওয়ার পরও যেন ইনায়ার শরীর থেকে আবরারের পারফিউমের ঘ্রাণ আসছে। একটু পরপর নিজের হাত শুকছে সে। আচ্ছা, বারান্দায় নেড়ে দেওয়া কাপড়গুলো থেকেও কি এমন সুন্দর সুবাস দিবে? ওই কাপড়টাতেও তো আবরারের ছোঁয়া মিশে আছে, গভীর আদুরে আর দুষ্টু ছোঁয়াগুলো। যে স্পর্শে ইনায়া হয়েছিল অস্থির, আবরার হয়েছিল মাতাল মোহাচ্ছন্ন। অসাধারণ মিষ্টি ছিল ঘন্টা দুয়েক আগের সেই মুহূর্ত। ভাবতেই ইনায়ার পুরো শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। কথাগুলো ভাবতেই অমায়িক হাসে ইনায়া। দুগাল ছেয়ে যায় লাল রক্তি মা ভাই। আবরার এই মুহূর্তে এখানে থাকলে আরও একবার তার কন্ট্রোল হারাতো কোনো এক অচিন সুখপুরীতে। সত্যি বলতে সুবাসটা ইনায়ার বড্ড ভালো লাগছে। 2-3 বছর ধরেই ডিউর সুবাস পারফিউমটা ব্যবহার করে আবরার। 2-3 বছর ধরেই ডিউর সুবাস পারফিউমটা ব্যবহার করে আবরার। ইনায়া আগে সুযোগ পেলেই আবরারের ঘরে গিয়ে সবগুলো পারফিউম থেকে একটু একটু করে মেরে দেখত। এই অভ্যাসের জন্য কম কানটানাও খায়নি আবরারের হাতের। শেষমেশ না পেরে ওকেও 2টো ডিওর সোভাজ পারফিউম গিফট করেছিল, কিন্তু ওগুলো ইনায়া কোনোদিন ইউজ করেনি। এখনও ড্রেসিং টেবিলে সাজানো আছে। সে আবরারের পারফিউমগুলোও গায়ে মাখত। শেষে ক্লান্ত হয়ে আবরারও আর কিছু বলতো না। কথা হচ্ছে ইনায়া যখন পারফিউমটা মাখত তখন তো এত সুন্দর ঘ্রাণ ছড়াতো না। তবে কি আবরারের গায়ে সুবাস বলেই এত ভালো লাগছে? ভালোবাসা এত সুন্দর কেন? যেই ইনায়ার শরীরে তার হাওয়া লাগলো অমনি তার কাছে আবরারের ছোট ছোট বিষয়গুলোও ভীষণ অন্যরকম আর বিশেষ ঠেকছে। আস্তে করুন মিসেস ইরফান, ব্যথা লাগছে। এই জন্যই বলেছিলাম ডক্টরের কাছে যান। সমস্যা নেই, শেষ করো। উদাম শরীরে বসে আছে ইরফান। পিঠের কাটা জায়গাতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিচ্ছে তিহু। রাস্তাতেই যেহেতু রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, তাই রক্তগুলো শুকিয়ে জমাট ধরে আছে। সেটা তুলতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে তিহুকে। তখন আমার কথা শুনলে এখন কষ্ট পেতে হতো না আপনাকে। তুই কষ্ট না দিলেই তো হয়। আমি আপনাকে কষ্ট দেই? আমি তা বললাম নাকি? একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আপনি নিজে নিজেই ব্যান্ডেজ করে নিন। তিহু উঠতেই ওর হাত টেনে ধরে ইরফান, উল্টো পেঁচিয়ে টান মেরে পাশে বসিয়ে দেয়। ফের ওর ঘাড় পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল ইরফান। অন্যদিকে মুখ করে বসে আছে তিহু। কথায় কথায় এত রাগ করিস কেন? হ্যাঁ, এখন তো আমার সাধারণ কথাকেও রাগ মনে হবে। কি হয়েছে সেটা তো বলবি।
ওই দিন এমন ব্যবহার করেছিলেন কেন? ওই শ্যামের সাথে তোকে কথা বলতে দেখে ছেলেটা ইন্টেনশন ভালো না। তো তাতে আমার কি? কিছু না, বাকি ড্রেসিংটুকু করে ভাগ।